cross section of the rectangle. This is your x-axis, this is your y-axis, this is x-axis, this is y-y, and take another cross section. This is x-axis, this is y-y. Suppose we take it as y-y and we take it as x-axis. In this fashion, on the x-axis, the eccentricity is e from the longitudinal axis. That is the center where all the axes is meeting. So this is your load p. এরকম ক্ষেত্রে তাহলে দেখো এই প্লেনটা, এই যে প্লেনটা যার এরিয়া এ, এটা মুভ করবে। আচ্ছা, এই ডাইমেনশনটা বলে দিই, এটা বি, এটা ডি। এই ক্ষেত্রে এই প্লেনের একটা টেন্ডেন্সি থাকবে যেটা ওয়াই এক্সিসের রেসপেক্টে রোটেট করবে বা বেন্ড করবে। কীরকম জিনিসটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। জিনিসটা রয়েছে, এটা হচ্ছে ওয়াই ওয়াই আর এই হচ্ছে তোমার এক্স এক্স। এইবারে যখন এইটা বেন্ড করছে, বেন্ডিংয়ের ফলে এটা ডিস্টর্ট হবে, প্লেনটা একটু উপরের দিকে উঠে যেতে পারে। সেক্ষেত্রে ধরো নতুন যে ডিস্টরশনটা এলো সেটা এইরকম আসতে পারে। তাহলে নতুন যে এক্সিসটা হলো সেটা হলো তোমার এই এক্স 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 ড্যাশ এক্স ড্যাশ। তাহলে এক্স এক্স এক্সিসটা বেঁকে গেছে বা বেন্ডিং হয়ে ডিস্টরশন হয়ে এক্স ড্যাশ হয়েছে, কিন্তু ওয়াই ওয়াইটা যেখানে ছিল সেখানেই রয়েছে। তাহলে আমি বলতে পারি যখন আমি এক্স এক্সিসের উপরে একটা লোড পি চাপাচ্ছি, তার জন্য যে বেন্ডিংটা আসছে এই প্লেনের উপরে, সেই কারণে এক্স এক্সিসটা ডিস্টর্ট হচ্ছে, কিন্তু ওয়াই এক্সিসটা ওখানেই থাকছে, ওয়াই এক্সিসে কোনো চেঞ্জ আসছে না। তো এক্ষেত্রে ওয়াই এক্সিসটাকে আমি নিউট্রাল এক্সিস ধরতে পারি। তাহলে আমরা যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা যেটা নেব এই রকম কেসে, যখন লোডটা এক্স এক্সিসের উপরে চাপানো হয়, সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা ওয়াই এক্সিসের রেসপেক্টে নেব, বিকজ ওয়াই এক্সিসের রেসপেক্টে প্লেনটা বেন্ডিং হচ্ছে। তাহলে এটা হবে 1/12 বি ইন্টু ডি কিউ। বোঝা গেল? এবারে উল্টোটা যদি হয়, ধরো তুমি এক্স এক্সিসের উপরে লোড চাপিয়েছো, ওয়াই এক্সিসের উপরে লোড চাপিয়েছো, ওয়াই এক্সিসের উপরে লোড চাপিয়েছো, তাহলে এক্ষেত্রে কি হতে পারে? এক্ষেত্রে ডাইমেনশনটা আমরা বলে দিই, এটা হচ্ছে তোমার ডি আর এটা হচ্ছে বি। তাহলে এক্ষেত্রেও তুমি যদি এরকম ভাবো, তাহলে দেখবে এক্স এক্সিসের রেসপেক্টে রোটেট করছে। তাহলে এই যে সেকশনটা, তাহলে এটা ইট ইজ রোটেটিং অ্যাবাউট এক্স এক্সিস। তাহলে এই ক্ষেত্রে যখন লোডটা ওয়াই এক্সিসের উপরে চাপানো হয়, সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে আমরা নেব এক্স এক্সিসের রেসপেক্টে, বিকজ এটা আমাদের তখন নিউট্রাল এক্সিসের কাজ করবে। তখন এটা হবে 1/12 ডি বি কিউ। যখন আমাদের নিউট্রাল এক্সিসের কাজ করছে যে এক্সিসটা, সেই এক্সিস থেকে আমরা ওয়াই এর মেজারমেন্টটা নিই। তাহলে দেখো সিগমা ডি যখন আমরা বলবো, সিগমা বি বেন্ডিং যখন আমরা বলছি, তখন বলছি কি এম বাই আই ইন্টু ওয়াই। এই ওয়াইটা কোথা থেকে মেজার করি? ওয়াইটা মেজার করি যে এক্সিসের রেসপেক্টে আমরা নিলাম এই মোমেন্ট অফ ইনার্শিয়াটা, এই ক্ষেত্রে এই যে ড্রয়িংটা, এই ক্ষেত্রে আমি ওয়াই এক্সিসের রেসপেক্টে নিয়েছি। তো এখান থেকে আমরা, এটা আমাদের নিউট্রাল এক্সিসের কাজ করছে এখন, এটা হচ্ছে আমাদের নিউট্রাল এক্সিস। তাহলে এই ক্ষেত্রে আমি ওয়াইটা মেজার করবো। একদম এক্সট্রিম ফাইবার যেটা, সেখানে আমরা জানি যে ওয়াইটা ম্যাক্সিমাম হয়। তো যখন ওয়াইটা ম্যাক্সিমাম হবে, তখন আমাদের বেন্ডিং স্ট্রেসটাও ম্যাক্সিমাম হবে। তাহলে এক্সট্রিম ফাইবারে আমরা জানি যে বেন্ডিং স্ট্রেসটা ম্যাক্সিমাম হয়। তাহলে এম বাই আই ওয়াই ওয়াই ইন্টু ওয়াই ম্যাক্সিমাম। এই ক্ষেত্রে ওয়াই ম্যাক্সিমামের ভ্যালুটা কি হবে? ওয়াই ম্যাক্সিমামের ভ্যালুটা হবে বি/2। আর এই কেসে যখন ওয়াই এক্সিসের উপরে যখন লোডটা অ্যাক্ট করছে, সেক্ষেত্রে যদি আমরা বেন্ডিং স্ট্রেসের ভ্যালুটা বের করি, সিগমা বি ম্যাক্সিমাম হবে এম বাই আই এক্স এক্স ইন্টু ওয়াই ম্যাক্সিমাম। তাহলে ওয়াই ম্যাক্সটা কোথা থেকে কাজ করবে? এক্ষেত্রে এক্স এক্সিস থেকে কাজ করবে, আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এক্স এক্সিস থেকে এটা আমাদের ওয়াইটা কাজ করছে। তুমি উল্টো দিকটাও দেখাতে পারো, যে কোনো একটা দিকে নিতে পারি। এই পি লোডটাকে আমরা উল্টো এইদিকেও দেখাতে পারি, ডাজেন্ট ম্যাটার। আলটিমেটলি যে এক্সট্রিম ফাইবারগুলোতে সেখানে ম্যাক্সিমাম স্ট্রেসটা ইন্ডিউস হবে, সেটা আমরা জানি। আচ্ছা, এবারে দেখি তাহলে যে ডাইরেক্ট স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেসের জন্য যে কম্বাইন্ড যে স্ট্রেসটা হচ্ছে, সেটার রেজাল্টেন্ট স্ট্রেসটা কী হয়। উপরে কলামের উপরে যখন আমি এরকম একটা এক্সেন্ট্রিক লোড দিই, এটা ধরো তোমার লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস। এক্সেন্ট্রিক লোডটা যখন দিচ্ছি, লোডটাকে আমি অ্যাকর্ডিং টু ট্রান্সমিসিবিলিটি অফ ফোর্সেসের রুল অনুযায়ী, এটা আমি ইমাজিন করতে পারি যেটা ও এক্স লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস বরাবর কাজ করছে, এবং ঠিক উল্টো দিকে ওই ফোর্সটাকে নিউট্রালাইজ করছে আরেকটা ফোর্স P1 P2। এই পিটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আলটিমেটলি ভ্যালুটা, এফেক্টটা সেমই থাকে, কোনো এফেক্ট চেঞ্জ হয় না। তাহলে আমি এখান থেকে দুটো জিনিস পাই। একটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট স্ট্রেস ডিউ টু P1, সেটা কি হবে? সিগমা ডি, দ্যাট ইজ P1/A। এটা হচ্ছে এরিয়া অফ দিস ক্রস সেকশন। আর দু নম্বরে আমরা কি পাই? দু নম্বরে আমরা পাই বেন্ডিং স্ট্রেস ডিউ টু P অ্যান্ড P2। মনে রাখতে হবে এখানে P1 ইকুয়ালস টু P2, কিন্তু তারা অপোজিট ইন সাইন, আর P এর ভ্যালুটা P1 এর সঙ্গে সমান, এখানে মনে রাখতে হবে। তাহলে এখানে বেন্ডিং এর মোমেন্টের ফর্মুলাটা কি হবে? বেন্ডিং এর মোমেন্ট হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ইটা কি এক্সেন্ট্রিসিটি, এর লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস থেকে P এর লাইন অফ অ্যাকশনের যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে ই। তাহলে এটা হচ্ছে ই। আর
তাহলে আমাদের ফ্লেক্সারের ফর্মুলা কি বলছে, এম বাই আই ইকুয়ালস টু সিগমা বি বাই ওয়াই। এখান থেকে আমরা যদি সিগমা বি ফাইন্ড আউট করতে চাই তাহলে এম বাই আই ইন্টু ওয়াই পেয়ে যাবো। এবার সিগমা বি ম্যাক্সিমাম কখন হয়, সিগমা বি ম্যাক্সিমাম হবে যখন ওয়াইটা ম্যাক্সিমাম হবে, ওয়াইটা যখন ম্যাক্সিমাম হবে। এবারে ওয়াইটা আমি কোন এক্সিসের রেসপেক্টে মেজার করব, না যেই এক্সিসের রেসপেক্টে আমি মোমেন্ট অফ ইনার্শিয়াটা নেব সেই এক্সিস থেকে, সেই এক্সিসটা আমাদের নিউট্রাল এক্সিস, সেখান থেকে আমরা ওয়াইটাকে মেজার করব। তাহলে তাহলে আমাদের রেজাল্ট্যান্ট স্ট্রেসটা কি দাঁড়ালো, কম্বাইন্ড ডাইরেক্ট অ্যান্ড বেন্ডিং স্ট্রেস কি দাঁড়ালো আমাদের, সিগমা আর দাঁড়ালো সিগমা ডি প্লাস সিগমা বি। এবার একটা কথা বলে রাখি, দেখো আমরা জানি বেন্ডিং এর জন্য দু ধরনের স্ট্রেস ইনডিউস হয়, বেন্ডিং এর জন্য দু ধরনের স্ট্রেস ইনডিউস হয়, একটা হচ্ছে কি কম্প্রেসিভ স্ট্রেস ইনডিউস হয়, একটা হচ্ছে কি টেনসাইল স্ট্রেস ইনডিউস হয়, এটা আমরা জানি। ইকুয়াল অ্যান্ড সেম বাট অপোজিট ইন ডিরেকশন। এদিকটা ধরো আমরা কম্প্রেসিভ স্ট্রেস দেখাচ্ছি, এদিকটাতে আমরা দেখাচ্ছি টেনসাইল স্ট্রেস। এক্ষেত্রে এই চ্যাপ্টারে আমরা কম্প্রেসিভ স্ট্রেসটাকে পজিটিভ নেব এবং টেনসাইলটাকে নেগেটিভ নেব। তাহলে এই যে সিগমা বিক্স যেটা পেয়েছি, বেন্ডিং স্ট্রেস যেটা পেয়েছি, সেটা আমরা লিখবো প্লাস মাইনাস, ঠিক আছে? এইটা একটা মনে রাখবে, এটা প্লাস মাইনাস মানে একটা কম্প্রেসিভ হতে পারে আবার টেনসাইলও হতে পারে। আর সিগমা ডাইরেক্টটা কি হবে, সিগমা ডাইরেক্টটা এটা অলওয়েজ কম্প্রেসিভ, যেহেতু ফোর্সটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে অন দ্য মেম্বার, তাহলে এটাকে আমি কম্প্রেসিভ স্ট্রেসটাকে এই চ্যাপ্টারে আমরা পজিটিভ হিসেবে ড্র করছি। এবং যদি গ্রাফটা যদি দেখি থ্রু আউট দ্য ক্রস সেকশন এটা কনস্ট্যান্ট থাকে, যেহেতু ক্রস সেকশন চেঞ্জ হয় না তাই কনস্ট্যান্ট থাকে। আর বেন্ডিং স্ট্রেসটা কিন্তু এরকম চেঞ্জ হয়, একটা সাইডে ম্যাক্সিমাম কম্প্রেসিভ থাকে, একটা সাইডে ম্যাক্সিমাম কম্প্রেসিভ টেনসাইল থাকে। কোন সাইডে ম্যাক্সিমাম কম্প্রেসিভ থাকে না, যখন বিমটা এইভাবে বেঁকে যায় ডিউ টু দিস লোড, এটা তো কার্ভেচারের ভেতরের দিকটা তো এটা থাকে, এই সাইডটাতে কম্প্রেসিভ স্ট্রেস ইনডিউস হয়, কার্ভেচারের ভেতরের দিকটাতে কম্প্রেসিভ হয় এবং উল্টো সাইডটাতে টেনসাইল স্ট্রেস ইনডিউস হয়। উল্টো সাইডটা মানে এই সাইডটা, আর কম্প্রেসিভ স্ট্রেস মানে এই সাইডটা। ওকে, তাহলে আমরা এখানে লিখবো যে কম্বাইন্ড ডাইরেক্ট এবং বেন্ডিং স্ট্রেসের জন্য যে রেজাল্টেন্ট স্ট্রেসটা আমরা পাই সেটা হচ্ছে সিগমা ডি প্লাস মাইনাস সিগমা বি। তাহলে এটাকে আমি আরও যদি ভালোভাবে লিখতে চাই, সিগমা রেজাল্ট্যান্ট ম্যাক্স বা মিন, তাহলে ম্যাক্সটাকে আমরা লিখবো সিগমা ডি প্লাস সিগমা বি ম্যাক্স, তাই না? আর অ্যান্ড সিগমা আর মিনিমামটা কি হবে, সিগমা আর মিনিমামটা হবে সিগমা ডি মাইনাস সিগমা বি ম্যাক্স। তাহলে যখন দুটোই যোগ হচ্ছে, এটা তো বাই ডিফল্ট সিগমা ডাইরেক্টটা বাই ডিফল্ট কম্প্রেসিভ ইন নেচার, সিগমা বেন্ডিংটা কম্প্রেসিভও হতে পারে আবার টেনসাইলও হতে পারে। যখন কম্প্রেসিভ হচ্ছে তখন আমি এর সামনে প্লাস নিচ্ছি, তখন সিগমা আর ম্যাক্সিমামটা কি হচ্ছে, বাই ডিফল্ট এটা কম্প্রেসিভ ইন নেচার থাকছে। তাহলে দেখো যে দিকটা ম্যাক্সিমাম কম্প্রেসিভের যে দিকটা এইটা, এখানে যে স্ট্রেসটা ইনডিউস হচ্ছে ডিউ টু ডাইরেক্ট কম্বিনেশন অফ ডাইরেক্ট অ্যান্ড বেন্ডিং লোড, সেক্ষেত্রে সবসময় কম্প্রেসিভ স্ট্রেসটাই কার্ভেচারের দিকে প্রডিউস হবে। কিন্তু কার্ভেচারের উল্টো দিকটাতে কি হচ্ছে, সেখানে সিগমা বিটা ম্যাক্সিমাম কিন্তু টেনসাইল স্ট্রেস, তাই এর আগে আমি মাইনাস চিহ্ন দিয়েছি, তাহলে সিগমা ডি থেকে যখন সিগমা বি আমি বাদ দিচ্ছি, সেখানে যে স্ট্রেসটা পড়ে থাকছে সেটা মিনিমাম স্ট্রেস তৈরি হচ্ছে। এবারে দেখো এই মিনিমাম স্ট্রেসটা কি হবে, টেনসাইল হবে না কম্প্রেসিভ হবে, সেটা ডিপেন্ড করছে সিগমা ডি আর সিগমা বি এর ভ্যালুর উপরে নির্ভর করছে। যদি সিগমা বি এর ভ্যালু, যদি সিগমা ডি সিগমা বি এর থেকে যদি বেশি হয়, তাহলে এটা এই সাইনটা হবে পজিটিভ, সেক্ষেত্রে এটাও কম্প্রেসিভ হবে, মানে সিগমা আর মিনিমামটাও কম্প্রেসিভ হবে। যদি সেটা না হয়, দুটোর ভ্যালু যদি ইকুয়াল হয়ে যায়, সেক্ষেত্রে এটা জিরো হবে। আর যদি তাও না হয়, যদি সিগমা বেন্ডিংয়ের ভ্যালুটা যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু এটা টেনসাইল হয়ে যাবে। মানে সিগমা বেন্ডিংয়ের ভ্যালুটা বেশি, তার মানে নেগেটিভ সাইন থেকে যাবে, আর এক্ষেত্রে আমরা নেগেটিভ সাইনটা মানে টেনসাইল স্ট্রেসটাকে ডিনোট করছি এই চ্যাপ্টারে। তাহলে যখনই এই সিগমা বিটা বড় হবে, তখন এটাকে আমরা টেনসাইল ইন নেচার বলবো। এবার আমরা আর ম্যাক্স সিগমা ডাইরেক্ট প্লাস সিগমা বেন্ডিং ম্যাক্স, এটা কোন দিকে হয়, এটা কার্ভেচারের দিকে হয়, ম্যাক্সিমাম ইকুয়েশন, এটা ম্যাক্সিমাম স্ট্রেসের ইকুয়েশন। আর সিগমা আর মিনিমামটা কি হলো, সেটা হয় সিগমা ডি মাইনাস সিগমা বি ম্যাক্স, এটা ইকুয়েশন নম্বর 2। তাহলে কার্ভেচারের দিকে যে স্ট্রেসটা পাচ্ছি আমরা, সেটা আমরা ম্যাক্সিমাম পাচ্ছি অলওয়েজ। একটা হচ্ছে তোমার সিগমা ডি, এটা হচ্ছে সিগমা ডি যেটা কনস্ট্যান্ট থাকছে থ্রু আউট দ্য ক্রস সেকশন, আমি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড দেখাচ্ছি কম্প্রেসিভ ইন নেচার বলে। তাহলে এটা হচ্ছে তোমার সিগমা ডি, আর একটা হচ্ছে সিগমা বেন্ডিং যেটা কার্ভেচারের দিকে যেটা কম্প্রেসিভ স্ট্রেসই উৎপন্ন করে, তো আমরা এটাকেও আমরা এদিকেই দেখাবো। এইবারে এদিকটা টোটালটা যেটা দাঁড়ালো, টোটালটা দাঁড়াবে সিগমা ডি প্লাস সিগমা বি। এবারে এই দিকটা হচ্ছে কি তোমার টেনসাইলের সাইডটা, এই সাইডটা। এবার এইখানে দেখো তিন রকম কন্ডিশন অ্যারাইজ করতে পারে, আগেই বলেছি যে হতে পারে যে ফার্স্ট কেস 1, যখন সিগমা ডাইরেক্ট গ্রেটার দ্যান সিগমা বি, তখন হতে পারে যে ইকুয়েশন 2টা তখন আমাদেরকে কি দেবে, ইকুয়েশন 2টা তখন আমাদের দেখবে সিগমা আর মিনিমাম ইজ পজিটিভ, সিগমা আর মিনিমাম ইজ গ্রেটার দ্যান 0। তাহলে এক্ষেত্রেও আমরা এরকম একটা কার্ভ পাবো। দু সাইডেই তাহলে কম্প্রেসিভ নেচার হচ্ছে, ওইদিকেও কম্প্রেসিভ হচ্ছে, কার্ভেচারের ভেতরের দিকটা কম্প্রেসিভ হচ্ছে, কার্ভেচারের বাইরের দিকটাও কম্প্রেসিভ নেচার হচ্ছে, তাহলে দুটোই আমরা কম্প্রেসিভ নেচার পাবো। তাহলে এরকম একটা কার্ভ পাবো। কেস 2তে দেখো
যখন আমি বলছি সিগমা ডি ইকুয়ালস টু সিগমা বি, তাহলে ইকুয়েশন নম্বর 2 থেকে আমি পেয়ে যাচ্ছি 0। সেক্ষেত্রে আমি গ্রাফটা পাবো এরকম, একদিকে বেশি আর একদিকে 0। কার্ভেচারের দিকটাতে ম্যাক্সিমাম, তারপর আস্তে আস্তে কমবে, কমতে 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 0 হয়ে যাবে। আবার দেখো, যখন আমি বলছি কেস 3, যখন আমি বলছি সিগমা ডাইরেক্ট লেস দেন সিগমা বেন্ডিং, তাহলে দেখো এই ইকুয়েশন নম্বর 2টা তখন আমাদেরকে কি দিচ্ছে, তখন আমাদের দিচ্ছে সিগমা আর মিনিমাম ইজ লেস দেন 0। তার মানে গ্রাফটা আমরা পাবো এই রকম, একদিকে ম্যাক্সিমাম কম্প্রেসিভ হচ্ছে যেটা কার্ভেচারের দিকটাতে, আর একদিকে একটা পজিটিভ একটা নেগেটিভ থাকার জন্য টেনসাইল স্ট্রেস ইন্ডিউস হচ্ছে যেটা মিনিমাম। স্ট্রাকচারাল মেম্বারের ক্ষেত্রে এই যে কন্ডিশনটা, যেখানে সিগমা বেন্ডিংটা বেশি হয়ে যায়, সিগমা বেন্ডিং স্ট্রেসটা গ্রেটার দ্যান সিগমা ডিটা হয়ে যায়, এক্ষেত্রে টেনসাইল স্ট্রেস ইন্ডিউস করতে পারে কার্ভেচারের বাইরের দিকটাতে। এই কন্ডিশনটা খুবই ডেঞ্জারাস। স্ট্রাকচারাল মেম্বারের ক্ষেত্রে আমরা এই কন্ডিশনটা চাই অলওয়েজ অ্যাভয়েড করতে। এটা আমাদের